লেখক অমল ভট্টাচার্যের মায়া দিদি। আজ সকাল থেকেই মায়ার শরীরটা ঠিক নেই, পেট ব্যথা করছে, বমি বমি ভাব। অলোক টিফিন না খেয়েই অফিসে চলে গেল। মায়া শুয়েই ছিল। 4 বছর হলো মায়ার সাথে অলোকের বিয়ে হয়েছে। নিউ টাউনের এক অভিজাত ফ্ল্যাটে ওরা থাকে। বড় এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে অলোক কাজ করে। অলোক একজন সিএ। অলোকের মা বাবা মালদহে থাকে, আর মায়ার মা বাবা থাকে গোলপার্কে। অলোক অফিসে চলে যাওয়ার পরে মায়া ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বমির বেগ আসায় বাথরুমে গিয়ে বমি করে। বমি করে শরীরটা দুর্বল বোধ করতে থাকে। ভালো করে চোখে মুখে জল দিয়ে সে মায়া আবার ঘুমিয়ে পড়ে। অলোক ভাবে মায়ার একটা খোঁজ নিই। ঘড়িতে তখন 3টে বাজে। অলোক ফোন করে মায়ার শরীরের খবর নেয়। মায়া বলে, বমি হয়েছে, খিদে নেই, শুয়ে আছি। অলোক বলে, ঠিক আছে, খিদে পেলে হালকা কিছু খেয়ে নিও, আমি তাড়াতাড়ি চলে আসব। মায়া সম্মতি জানিয়ে আবার ঘুমিয়ে পড়ে। মায়ার যখন ঘুম ভাঙে তখন 5টা বাজে। আকাশ কালো করে মেঘ করেছে। মায়া জানলার কাচ সরিয়ে প্রকৃতির শৃঙ্গার দেখতে থাকে। মায়ার মনে হতে থাকে যেন কেউ তুলির টানে মেঘের কোল কাজল কালো মায়াবী দাগে রাঙিয়ে দিচ্ছে। মায়া ভাবে, কখনো কখনো এই কালো রঙটাও জীবন সেতারের টুংটাং শব্দে জীবনটাকে আনন্দে ভরিয়ে দেয়। বকগুলো সারি বেঁধে ঘরে ফিরছে। নিউ টাউনের ফ্ল্যাট থেকে এই দৃশ্য অকল্পনীয়। এই অকল্পনীয় দৃশ্য অবলোকন করে মায়া শরীরে বেশ একটা ফুরফুরে ভাব যেমন অনুভব করে, ঠিক তেমনি কাজল কালো মেঘ তার একাকিত্বটাকে বেশ ভাবিয়ে তোলে। নিজের মনেই মুচকি হেসে মায়া মনে মনে বলে, আমার একাকিত্বর জীবন থেকে মুক্তি তোমাকেই যে দিতে হবে অলোক, আর কোনো অজুহাত শুনছি না। সন্ধে 7টা। বেশ খিদে পাচ্ছে মায়ার। কি খাবে? ভাবল অনলাইনে হালকা কিছু অর্ডার করে দেবে। এই ভেবে মায়া 1 প্লেট পাওভাজি অর্ডার করে সুইগি থেকে। বরাবরের মতো এবারও মায়ার অর্ডার যায় রহিমের কাছে। মায়া রহিমকে বলে, ভাইয়া, খাবারটা আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে যান, শরীর খারাপ ছিল, সকাল থেকে কিছু খাইনি, এখন খুব খিদে পেয়েছে। রহিম বলে, ম্যাডাম, আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। রহিম মাঝে মাঝেই এখানে খাবার ডেলিভারি দিতে আসে। রহিম মায়াকে খাবার দিতে এসে 1 গ্লাস জল খাবেই, তেষ্টা না পেলেও খাবে। জল খাওয়াটা ওর বাহানা, আসলে ও যতক্ষণ সম্ভব ততক্ষণ মায়ার চোখকে ফাঁকি দিয়ে মায়াকেই দেখতে থাকে। মায়ার স্বামী অলোককেও রহিম চেনে। প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল, অথচ খাবার নিয়ে এলো না। 7টা 40 বাজে। মায়া রহিমকে ফোন করে। রহিম বলে, ম্যাডাম, আসছি কিছুক্ষণের মধ্যে। 8টা বেজে গেল, রহিমের পাত্তা নেই। অগত্যা ঘরে থাকা মুড়ি চিনি জলে দিয়ে খানিকটা খেয়ে নেয় মায়া। আরও আধ ঘন্টা পরে রহিম খাবার নিয়ে আসলে মায়া বলে যে সে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। রহিম কিছু বলার চেষ্টা করলেও মায়ার আগে তা না শুনে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়। অগত্যা রহিম নিচে আসতেই দেখা হয় অলোকের সাথে, এবং সে অলোককে বলে, স্যার, ম্যাডামের জন্য খাবার এনেছিলাম, আমার আসতে একটু দেরি হয়েছে, তাই ম্যাডাম অর্ডার ক্যান্সেল করেছেন। আর আমার কেন দেরি হয়েছে তা না শুনেই দরজা বন্ধ করে দিলেন। কেন এমন করলেন ম্যাডাম, বুঝলাম না। অলোক রহিমকে বলল, তোমার দেরি হলো কেন? রহিম বলে, স্যার, ম্যাডাম বললেন শরীর খারাপ, সকাল থেকে কিছু খাননি, তাই তাড়াতাড়ি খাবার আনতে। আমি দেখলাম ম্যাডাম পাওভাজি অর্ডার করেছেন, যেটা শরীর খারাপে খাওয়া ঠিক হবে না। তাই আমি আমার মাকে ফোন করে বললাম, একজন কাস্টমারের শরীর খারাপ, তুমি খিচুড়ি বানিয়ে দেবে? মা বলল, দেব। স্যার, ঘরের বানানো খাবার আনতে গিয়েই দেরি হয়েছে। অলোক একটু চুপ থেকে বলল, তা রহিম, তুমি কি সব কাস্টমারের জন্য এরকম ভাবো, নাকি কেবল এই মায়া ম্যাডামের জন্য? রহিম বলে, সবার জন্য ভাবতে চাই, কিন্তু আল্লাহ আমাকে সে ক্ষমতা দেয়নি, তবে মায়া ম্যাডামের জন্য ভাবি। অলোক অবাক হয়ে জিজ্ঞাসা করে, কারণ? রহিম বলে, স্যার, আমার এক বোন ছিল, এই কলকাতাতে থেকেই পড়তো, আমি গ্রামে থাকতাম। আমার বাবার প্রাণ ছিল সালমা। একদিন কলেজ থেকে ফিরে
অনলাইনে খাবার অর্ডার করে। সেই খাবারের বিষক্রিয়ায় আমার বোন আজ থেকে 5 বছর আগে আমাদের ছেড়ে চলে যায়। বোনের মৃত্যু সহ্য করতে না পেরে আমার বাবা আত্মহত্যা করে। এরপর মাকে নিয়ে আমি কলকাতায় চলে আসি। আর এই খাবার ডেলিভারির কাজ নেই। তবে আমার কাছে আসা অর্ডার সেই হোটেলে বানানোর সময় আমি কিচেনে থাকি, যাতে অসাবধানতার ফলে আমার মতো অন্য কারো বোন বা ভাইয়ের প্রাণ না যায়। যেদিন ম্যাডামকে প্রথম দেখলাম, আমার মনে হলো যেন সালমাকে দেখছি। অলোক রহিমকে তার সাথে ঘরে যেতে বলে। রহিমকে অলোকের সাথে ঘরে ঢুকতে দেখেই মায়া রেগে যায়। অলোক বলে, সব কিছু না জেনে এত রাগ করতে নেই। অলোক মায়াকে সব কথা বলে। মায়া অশ্রুভরা নয়নে রহিমের কাছে ক্ষমা চায় আর চিরদিনের মতো তার ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করে। রহিম বলে, কিন্তু দিদি, আমি যে মুসলমান। মায়া বলে, ভাই, যে রহিম সেই তো রাম। এরপর রহিমকে মায়া বলে, আমার ঠাকুর ঘরে যেতে তোমার কোনো অসুবিধা আছে? রহিম বলে, না, কিন্তু কেন? মায়া বলে, বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে নাও, ঠাকুর ঘরে চলো। রহিম হাত পা ধুয়ে মায়ার সাথে ঠাকুর ঘরে আসে। পিছনে অলোকও আসে। ঠাকুর ঘরের পবিত্রতা রহিমকে মুগ্ধ করে। মায়া বলে, 2 বছর আগে এক বাইক দুর্ঘটনায় আমার ভাই রাখি পূর্ণিমায় প্রাণ হারায়। ওর জন্য কেনা রাখিটা এখনও শ্রীকৃষ্ণের চরণে রাখা। সেটা পরিয়ে আমি তোমাকে ভাই হিসাবে বরণ করব। অলোক বলে ওঠে, এটা দারুণ প্রস্তাব, তবে এখন এভাবে নয়। আগামীকাল রাখি পূর্ণিমা না হলেও বুদ্ধ পূর্ণিমা। আগামীকাল দুপুরে এই অনুষ্ঠান হবে। রহিম ওর মাকেও নিয়ে আসবে। রহিম বলে, কাল তো জুম্মাবার, কাল হবে না। অলোক বলে, জুম্মাবার তো কি হয়েছে, তোর নামাজ পড়ার জন্য নতুন আসন কিনে আনবো, আর এই পুজোর ঘরে কিংবা যেখানে খুশি বসে নামাজ পড়বি। রহিম, মায়া অলোকের কথায় খুব খুশি হয়। সূর্য উঠেছে। রোদ ঝলমলে দিন। সালমা তথা মায়ার ভ্রাতৃত্ব স্বীকার করে রহিম নামাজ পড়ছে ঘরের যথাযথ স্থানে। হাসছেন আল্লাহ, হাসছেন ভগবান, দুঃখে নিন্দার ঝড় উঠিয়েছেন সব শয়তান। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।